প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা ৩ আমাদের বিদ্যালয় পত্রিকার চতুর্থ পর্বে পৃষ্ঠা 33 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে তৃতীয় পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে তৃতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো সেশন 4 কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ডিজিটাল প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও, কারণ শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। গত সেশনে আমরা খেলার মাধ্যমে বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ খুঁজে পেয়েছি এবং ধারণা পেয়েছি। এখন বলি, এই যে এত ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ আমাদের সামনে উন্মোচিত হলো, সেসব সম্পদ ব্যবহারের সময় আমাদের কি করা উচিত? আমরা আগেও এর উত্তরটি লিখেছি। আমাদের উত্তরটি নিচে লিখি যে আমাদের সামনে যে এতগুলো বুদ্ধিবৃত্তিক সম্পদ উন্মোচিত হয়েছে, সেসব সম্পদ ব্যবহারের সময় আমাদের কি করা উচিত। এখানে একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তরটা এখানে লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে এই প্রশ্নের উত্তরটি লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য উত্তরটা লিখে দিয়েছি। গত সেশনে আমরা যেসব বুদ্ধিবৃত্তিক সম্পদ খুঁজে পেয়েছি, এইসব সম্পদ লেখক বা আবিষ্কারক নিজের মেধা ও মনন দিয়ে তৈরি করেছেন। তাই তাদের সম্পদ বা সৃষ্টিকে আমরা যখন ব্যবহার করব, তখন তাদের নাম উল্লেখ করব এবং সম্পদগুলো কপি করে ব্যবসায়িক কাজে লাগাবো না। যদি কেউ বা কোনো প্রতিষ্ঠান এগুলো করে, তাহলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উত্তরটা বুঝতে পেরেছো। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। আমরা আরো সামনের দিকে আগাবো। এখন বলছে কি, দেখো, এখন চলো আমরা স্বত্বাধিকারী সম্পর্কে, স্বত্বাধিকারীর অধিকার ও কোথাও স্বত্বাধিকারীর নাম না বললে কি হতে পারে তা জেনে নিই। স্বত্বাধিকারী হলেন যিনি কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিক। তাহলে স্বত্বাধিকারী মানে কি? অর্থাৎ যার অধিকার আছে, কোনো কিছুর উপর যার অধিকার আছে, অর্থাৎ এক কথায় মালিককে বোঝানো হয়, অর্থাৎ সম্পদের মালিক। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। পরের পৃষ্ঠায় দেখো এবার, মিতু মোবাইলের এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করলো যেটি দিয়ে মানুষ খুব সহজেই তার আশপাশের পুলিশের অবস্থান বুঝতে পারবে এবং সবচেয়ে কাছের যে পুলিশটি আছে তার কাছে সহায়তা চাইতে পারবে। এই অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য মিতু আগে সরকারের কাছ থেকে একটি লাইসেন্স নিল যে এই অ্যাপ্লিকেশনটি মিতুর তৈরি, অর্থাৎ সরকার মিতুকে স্বীকৃতি দিল যে মিতু এই অ্যাপ্লিকেশনটি বানিয়েছে। মিতুকে এই অ্যাপ্লিকেশনের স্বত্বাধিকারী বলা হবে। তাহলে নিশ্চয় বুঝতে পারছো যে স্বত্বাধিকারী কাকে বলা হয়। স্বত্বাধিকারী হিসেবে মিতুর সম্পূর্ণ অধিকার আছে এই অ্যাপ্লিকেশনটি কে ব্যবহার করবে বা কে ব্যবহার করতে পারবে না তা ঠিক করার পাশাপাশি অন্য কেউ মিতুর এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার আগে মিতুর অনুমতি লাগবে এবং কেউ যদি মিতুর অ্যাপ্লিকেশনটি আবার তৈরি করতে চায় তাহলেও মিতুর অনুমতি লাগবে। তবে এখানে মনে রাখা প্রয়োজন, মিতুর অ্যাপ্লিকেশনের মতো করে হুবহু কেউ যদি কিছু বানাতে চায় শুধু তাহলেই মিতুর অনুমতি লাগবে। কিন্তু কেউ যদি একই কাজ অন্যভাবে বানায় এবং কিছু অতিরিক্ত সহায়তা যোগ করে, যেমন পুলিশের সঙ্গে ডাক্তার কোথায় আছেন তাও চিহ্নিত করা যাবে, তাহলে কিন্তু সে এটি বানাতে পারে। আশা করছি তোমরাও বুঝতে পেরেছো এই সম্পর্কে। চলো এবার আরো সামনের দিকে আগাই।
এখন কথা হলো, কেউ যদি মিতুকে না জিজ্ঞেস করে মিতুর বানানো বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করে, তাহলে মিতু কি করতে পারবে? মিতু প্রমাণ সংগ্রহ করে মিতুর লাইসেন্স দেখিয়ে আদালতে মামলা করতে পারবে এবং সেই ব্যক্তির কাছ থেকে মিতুর বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি করার দায়ে তাকে শাস্তি দিতে পারবে। এখন বলতো, আমরা যদি কারো বুদ্ধিবৃত্তিক সম্পদ বা কোনো কিছু যা অন্য ব্যক্তি তৈরি করেছেন তা না বলে ব্যবহার করি বা নিজের নামে বা অন্য ব্যক্তির নামে চালিয়ে দিই, তাহলে কি হবে? হ্যাঁ, আমাদেরও শাস্তি হতে পারে। আবার মনে করি জুয়েল একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ হিসেবে কবিতা লিখল। সেক্ষেত্রে জুয়েল তার অধিকার রক্ষার জন্য কি করতে পারে? জুয়েল তার সম্পদের সুরক্ষার জন্য তার খাতায় কবিতাটি লিখে রাখলো। সেখানে জুয়েলের নাম জুয়েল তার নাম ও তারিখ লিখল না, আবার কারো কাছে প্রকাশও করলো না। সেক্ষেত্রে জুয়েল কিন্তু দাবি করতে পারবে না ওই কবিতাটি তার। কখনো যদি অন্য কেউ দাবি করে এটি তার কবিতা, তখন জুয়েল কিন্তু কিছু বলতে পারবে না কিংবা আইনের সহায়তাও নিতে পারবে না। চলো এবার আরো সামনের দিকে আগাই। তাহলে আমাদেরকে কবিতা লিখলে কি করতে হবে? ওখানে নাম লিখে রাখতে হবে। সুতরাং আমরা আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা তখনই করতে পারবো যখন সম্পদটি প্রকাশ হবে। অনেক ক্ষেত্রে প্রকাশ করতে না পারলেও বাংলাদেশ কপিরাইট আইনের আওতায় আমরা আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদটি রেজিস্ট্রি করতে পারি। তবে এত বড় প্রক্রিয়ায় তোমাদের এই ছোটবেলায় যাওয়া তো কঠিন। তাহলে আমরা একটি বুদ্ধি বের করি। আমরা যখন একটি সম্পদের মালিক হব, অর্থাৎ যখন একটি ছবি তুলব, নাটিকা লিখব কিংবা কবিতা লিখব, সেটি আমরা আমাদের কয়েকজন বন্ধু বা বাবাকে, মাকে ইমেল, SMS বা চিঠিতে নিজের নাম ও তারিখ দিয়ে পাঠিয়ে রাখবো। এটা মনে রাখবে তোমরা। তোমরা যখন কোনো কিছু তৈরি করবে, সেটা তোমার নাম লিখে, তারিখ লিখে, সেটা যে ইমেলের মাধ্যমে, SMS এর মাধ্যমে, চিঠির মাধ্যমে বা ছবি তুলে এগুলো বিভিন্ন তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার মা বাবাকে পাঠিয়ে রাখবে। যদি সম্ভব হয়, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে যদি সম্ভব হয়, যদি পত্রিকায়ও প্রকাশ করতে পারো তাহলে কিন্তু আরো ভালো হয়। যদি কখনো কেউ ওই সম্পদ তার নিজের বলে দাবি করে, তখন আমরা প্রমাণ দেখাতে পারবো তারও আগের একটি তারিখে এটি প্রকাশ করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। চলো এবার পরের পৃষ্ঠা যাওয়া যাক। এবার চলো আমরা আরো একটি অনুশীলনী করি। এবার আমরা আরো একটা অনুশীলনী করব। এটি হবে, যদি আমরা স্বত্বাধিকারীর নাম না ব্যবহার করি তাহলে স্বত্বাধিকারী ব্যক্তির কি ক্ষতি হতে পারে? পাশে বসে থাকা সহপাঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে নিচের ঘরে আমরা আমাদের অনুমানগুলো লিখি। এগুলো তোমরা ক্লাসে বসে লিখবা। এখানে তোমাদের জন্য 3টা নাম দেওয়া আছে, 1, 2, 3। প্রথম 1 হচ্ছে গায়ক, 2 হচ্ছে লেখক, 3 হচ্ছে যে গবেষক। এবার এগুলো হচ্ছে স্বত্বাধিকারীর ধরন। এবার ওই স্বত্বাধিকারীর ক্ষতির ধরনটা কিরকম দেখো। গায়ক, গায়ক গান গাওয়ার আগ্রহ হারাবেন, তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন। এবার 2 নম্বর লেখক আছে, সেটা তোমাকে লিখতে হবে। গবেষক আছে, সেটা তোমাকে লিখতে হবে। আরো 3টা ঘর খালি আছে যেগুলো তোমাদেরকে চিন্তা করে এখানে স্বত্বাধিকারীর ধরনগুলো লিখতে হবে এবং ক্ষতির ধরনগুলো এখানে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে এই ছকটা পূরণ করে দিচ্ছি। এই ছকটা দেখে তোমরা শিখে নিয়ে তোমরা তোমাদের মতো করে তৈরি করে নিবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য উত্তরগুলো লিখে দিয়েছি। লেখক যে ক্ষতির শিকার হবেন, লেখক গল্প, কবিতা, নাটক ইত্যাদি নিয়ে লেখার আগ্রহ হারাবেন। অর্থাৎ লেখক গল্প, কবিতা, নাটক ইত্যাদি নিয়ে লেখার আগ্রহটা তার আর থাকবে না। তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন এবং হতাশায় ভুগবেন। তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন এবং হতাশায়ও ভুগবেন। এবার হচ্ছে যে কি গবেষক, গবেষক কি ধরনের ক্ষতির ধরন বহন করবে সেটা দেখো। এবার
গবেষণার জন্য প্রচুর সময় ও মেধার প্রয়োগ করতে হয়। যদি তার কাজের স্বীকৃতি না পায় তবে সে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সবাই কিন্তু আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানসিকভাবেও সাথে সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে কি 4 নম্বরে লিখলাম নিজে থেকে আবিষ্কারক। কোনো কিছু আবিষ্কার করতে কঠোর পরিশ্রম, ধৈর্য, ত্যাগ, তিতিক্ষা, অর্থ এবং সময় ব্যয় করতে হয়। আবিষ্কার করা কিন্তু অনেক কঠিন কাজ, এখানে কিন্তু অনেক জিনিস লাগে। তবে আবিষ্কারকের স্বত্বাধিকার না থাকলে তিনি হতাশায় ভুগবেন, তিনি আর্থিকভাবেও কিন্তু ধ্বংস হয়ে যাবেন। ঠিক আছে, এরপরে দেখো 5 নাম্বার। 5 নাম্বার আমি লিখেছি নিজে থেকে ডিজাইনার। ডিজাইনার ডিজাইন করার আগ্রহ হারাবেন। হ্যাঁ, যদি তার যে স্বত্বাধিকারের স্বীকৃতিটা যদি না থাকে তাহলে ডিজাইনার ডিজাইন করার আগ্রহটা হারিয়ে ফেলবেন। তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন, হতাশায় ভোগে ডিজাইন করা ছেড়ে দিবেন। তিনি হতাশায় ভোগে কিন্তু ডিজাইন করা ছেড়েও দিতে পারে। এরপর দেখো 6 নাম্বার সফটওয়্যার প্রোগ্রামার, অর্থাৎ যারা সফটওয়্যার তৈরি করে তাদেরকে কি বলা হয়? প্রোগ্রামার বলা হয়। প্রোগ্রাম তৈরি করার জন্য প্রচুর সময় ও মেধা ব্যয় হয়। প্রোগ্রাম তৈরি করার জন্য কিন্তু প্রচুর মেধা এবং সময় ব্যয় হয়। প্রোগ্রাম চুরি হলে প্রোগ্রামার হতাশায় ভুগবেন ও আর্থিকভাবে ক্ষতির শিকার হবেন। প্রোগ্রামার হতাশায় ভুগবেন এবং আর্থিকভাবে যে ক্ষতির শিকার হবেন, সেটাও অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবারে একটি নমুনা প্রতিবেদন দেওয়া হলো। কিভাবে স্বত্বাধিকারীর নাম লেখা যায় তা বোঝার জন্য নমুনা প্রতিবেদনে কিছু লেখা বেগুনি কালি করা হয়েছে বা করা আছে। এটা পরের পৃষ্ঠায় দেখবো প্রিয় শিক্ষার্থীরা, যা মূলত কোনো নাম এবং সাল। এভাবে প্রতিবেদনে স্বত্বাধিকারীর নাম লিখতে হয়। তবে এই প্রতিবেদনে সব ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদের জন্য কিভাবে স্বত্বাধিকারীর নাম লিখতে হয় তা আসেনি। কোনো কবিতা হলে কবির নাম, কোনো হাতে আঁকা ছবি হলে চিত্রকারের নাম, কোনো ফর্মুলা হলে বিজ্ঞানীর নাম, কোনো দেশের পণ্য বা জাতীয় সঙ্গীত হলে সে দেশের নাম উল্লেখ করতে হয়। চলো এবার আমরা পরবর্তী পৃষ্ঠার মধ্যে সেই প্রতিবেদনটা দেখি। এখানে একটা নমুনা প্রতিবেদন দেওয়া আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেই নমুনা প্রতিবেদনটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই তোমরা এই ছবিটা কিন্তু তোমরা চিনো। এটা হচ্ছে যে করোনা ভাইরাসের ছবি, যেটা কিন্তু খালি চোখে দেখা যায় না। প্রতিবেদনটা একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা। নমুনা প্রতিবেদন। আমার কোভিড-19 টিকা নেওয়ার অভিজ্ঞতা। অঞ্জনা আহসান, ডিসেম্বর 5, 2021। আমি করোনা ভাইরাসের কথা প্রথম জানতে পারি যখন নোটিশ দিয়ে আমাদের বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা হয়। আমার বেশিরভাগ বন্ধু আমার ক্লাসের কাজেই হঠাৎ করে তাদের সঙ্গে দেখা হওয়া বন্ধ হয়ে যাওয়ায় আমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল। তবে এর মধ্যে বাসায় বসে না থেকে আমি কিছু মজার মজার জিনিস শিখেছি। যেমন আমি লেবুর রস দিয়ে অদৃশ্য কালিতে চিঠি লিখতে পারি। এর বাইরে আমি মুহাম্মদ জাফর ইকবালের লেখা দীপু নম্বর 2, এটা কিন্তু বেগুনি কালি দিয়ে লেখা আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা দীপু নম্বর 2 বইটিও অনেকগুলো গল্পের বই পড়ে শেষ করেছি। অর্থাৎ দীপু নাম্বার 2 সহ হ্যাঁ আরো অনেকগুলো গল্পের বই পড়ে শেষ করেছি। আরো কিছু বই পড়ার ইচ্ছে আছে, কিন্তু সেগুলো খুঁজে পাইনি। ক্লাস শুরু হলে দেখতে হবে বন্ধুদের কারো কাছে আছে কিনা। আমাদের ক্লাস শুনেছি খুব তাড়াতাড়ি শুরু হবে। আমাদের কেন্দ্রে গিয়ে টিকা নিতে বলা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন 2021, এটাও কিন্তু যে বেগুনি কালি দিয়ে লেখা আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি গতকাল মা বাবার সঙ্গে গিয়ে টিকা নিয়েছি।
আমি স্বাস্থ্যবিধি স্বাস্থ্য অধিদপ্তর 2021 অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নিষেধাজ্ঞা দিয়েছে বা প্রজ্ঞাপন জারি করেছে সেটা এখানে উল্লেখ আছে। মেনে মাস্ক পরে টিকা কেন্দ্রে গিয়েছিলাম। আমার বড় আপু আমাকে অনেক ভয় দেখিয়েছিল, কিন্তু আমি কোনো ব্যথা পাইনি। আর টিকার সুইও অনেক ছোট ছিল। টিকা দেওয়ার পর আজ আমার কোনো সমস্যা হয়নি। আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে এবং বিদ্যালয়ে যেতেও খুব ইচ্ছে করে। ফিরোজ শাহের মতো আমারও গাইতে ইচ্ছে করে। এখানে ফিরোজ শাহের কথা উল্লেখ আছে এবং সেটা কিন্তু বেগুনি কালি দিয়ে চিহ্নিত করা আছে। স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে। অর্থাৎ করোনার যে দীর্ঘ সময়ের পরে যে স্কুল খুলেছে সেজন্য এই গানটি গাওয়ার কথা এখানে বলা হয়েছে। আশা করছি যে বেগুনি কালি দিয়ে যে মূল টপিকগুলো এবং চমৎকার টপিকগুলো তোমাদের জন্য যে চিহ্নিত করে দেওয়া আছে। এখানে আরো একটা জিনিস তোমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে করোনা ভাইরাসের যে ছবিটা নেওয়া হয়েছে সেই ছবিটার উৎস, হ্যাঁ, তোমাদের জন্য নিচে লিখে দেওয়া আছে। দেখো, ছবির উৎস বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ছবিটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত, সেই ছবিটা সেখান থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে আমরা যে ছবিটা ব্যবহার করতেছি সেই ছবিটার নিচে সেই ছবিটা কোথা থেকে নেওয়া হয়েছে, কার ছবি, এটা আমরা উল্লেখ করে দিয়েছি। তোমরা নিশ্চয় এই যে এতক্ষণ পর্যন্ত বা এত যে সেশনগুলো আমরা পড়েছি সেখানে কি বলা হয়েছে সেগুলো নিশ্চয় তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ। চলো এবার আমরা আরো সামনের দিকে আগাই। এবার পরবর্তী সেশনের জন্য প্রস্তুতি। এবার আমাদের প্রতিবেদনে যেসব জায়গায় স্বত্বাধিকারীর নাম বসবে তা খুঁজে বের করি এবং গোল চিহ্ন দিই। এই যে আমরা আমাদের প্রতিবেদনটিতে যে জায়গাগুলো গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করলাম সেসব জায়গায় সঠিক স্বত্বাধিকারীর নাম খুঁজে নিজের প্রতিবেদনে তা লিখে নিয়ে আসতে হবে। প্রয়োজন হলে প্রতিবেদনটি আবার লিখব। এবার প্রতিবেদনটি লেখার সময় নমুনা প্রতিবেদনটি খেয়াল করব কিভাবে স্বত্বাধিকারীর নাম ব্যবহার করা হয়েছে। তোমরা এখানে যে নমুনা প্রতিবেদনটা আছে সেটা ব্যবহার করবা, সেটার দিকে ফোকাস রাখবা। তথ্যের সঠিক স্বত্বাধিকারীর নাম খুঁজে বের করতে আমরা আমাদের পরিবার, প্রতিবেশী, শিক্ষক, উপরের শ্রেণীর শিক্ষার্থী, ডিজিটাল মাধ্যম, ইউনিয়ন রিসোর্স সেন্টার বা যে কোনো নির্ভরযোগ্য উৎস থেকে সহায়তা নিতে পারি। প্রতিবেদনটি আবার সঠিক করে স্বত্বাধিকারীর নাম ব্যবহার করে লেখার মাধ্যমে আমরা বিদ্যালয় পত্রিকা তৈরিতে আরো এক ধাপ এগিয়ে গেলাম। চল এবার আরো সামনের দিকে আগাই। এবার সেশন 5, বিদ্যালয় পত্রিকা তৈরি। এবার আমরা বিদ্যালয় পত্রিকাটি তৈরি করব। পত্রিকাটি তৈরি করার জন্য এই অভিজ্ঞতার শুরুতে আমরা যে দলে ভাগ হয়ে থিম বা বিষয় নির্ধারণ করেছিলাম সেই দলের সদস্যরা একসঙ্গে বসবো এবং নিজেদের তৈরি করা প্রতিবেদন দিয়ে একটি বিদ্যালয় পত্রিকা বানাবো। বিভিন্ন দল বিভিন্ন প্রতিবেদন তৈরি করেছো তোমরা, সেই প্রতিবেদনগুলো একসাথে করে একটা প্রতিবেদন, একটা এখন কি বানাতে হবে, পত্রিকা বানাতে হবে। বিদ্যালয় পত্রিকাটি তৈরি করতে হলে আমাদের যেসব নির্দেশনা মানতে হবে তার নিচে দেওয়া হলো। এবার আমরা বিদ্যালয়ে যে পত্রিকাটি তৈরি করব সেই পত্রিকাটি তৈরি করার জন্য বিভিন্ন নির্দেশনাগুলো আছে, সেই নির্দেশনাগুলো মেনে চলবো। এবার চলো নির্দেশনাগুলো পড়ে নিই। প্রথম যে নির্দেশনা সেটা হচ্ছে কি, বিদ্যালয় পত্রিকা সব শিক্ষার্থীর অংশগ্রহণে তৈরি হবে। বিদ্যালয়ে যে পত্রিকাটা তৈরি হবে সেটা সব শিক্ষার্থীর অংশগ্রহণে তৈরি হবে। শ্রেণীতে ছেলে শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী, অন্য লিঙ্গের শিক্ষার্থী এবং শারীরিক ও মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী মিলে এই বিদ্যালয় পত্রিকাটি তৈরি করা হবে। 2 নম্বর, প্রতিটি দল তাদের নির্ধারিত বিষয় বা থিমের উপর বিদ্যালয় পত্রিকার জন্য বিভিন্ন তথ্য, ছবি, গল্প, কবিতা, প্রতিবেদন সংবলিত উপকরণ বানাবো। এরপরে সব দলের কাজ যুক্ত করে একটি বিদ্যালয় পত্রিকা হবে। অর্থাৎ সব দলের যে লেখাগুলো আছে, প্রতিবেদনগুলো আছে, সব প্রতিবেদন লেখা,
ছবি, কবিতা, গান, গল্প যা যে লিখেছে আর কি, সবগুলো মিলিয়ে একটা পত্রিকা হবে। বিদ্যালয় পত্রিকার বিষয়বস্তুর সঙ্গে মিলিয়ে একটি নাম বা শিরোনাম থাকবে। বিদ্যালয় পত্রিকার জন্য কিছু লেখা শিক্ষার্থীর নিজস্ব লেখা হবে এবং কিছু লেখা অথবা তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা হবে। উভয় লেখায় স্বত্বাধিকারীর নাম থাকবে। একটি আলাদা অংশে অথবা পৃষ্ঠায় আবার সব স্বত্বাধিকারীর নাম দেওয়া হবে এবং সে অংশটিকে স্বত্বাধিকারীদের তালিকা বা পরিচিত অংশ হিসেবে নামকরণ করা যেতে পারে। তোমরা যদি যে প্রতিবেদনের মধ্যে যদি নাম না লিখো, তাহলে কিন্তু তোমরা আরেকটা আলাদা পৃষ্ঠার মধ্যে যে কে কোন প্রতিবেদনটা তৈরি করছে ওই প্রতিবেদনটার শিরোনাম হিসেবে দিয়ে তোমাদের নামগুলো, স্বত্বাধিকারীর নামগুলো দিতে পারবে। এটা এটা আলাদা একটা পৃষ্ঠার অংশ হিসেবে চিহ্নিত হবে ওই পত্রিকার। তখন এটার নাম হবে যে স্বত্বাধিকারীদের তালিকা বা পরিচিতি অংশ। সেটার নাম কি হবে? স্বত্বাধিকারীদের তালিকা বা পরিচিতি অংশ। চলো এবার পরবর্তী পৃষ্ঠা যাওয়া যাক। এবার দেখো কি বলেছে। এবার যে বিদ্যালয় পত্রিকাটি বানানো হলো তার একটি ছবি তুলে এবং প্রিন্ট করে তা এখানে লাগাতে পারি। যদি এই সুবিধা না থাকে তাহলে পত্রিকার প্রথম পাতার একটি ছবি আঁকতে পারি। এখানে তোমরা যে পত্রিকাটি বানিয়েছো, তোমাদের বিদ্যালয়ে যে পত্রিকাটি বানিয়েছো সেই পত্রিকাটার ছবি অথবা যে সেটা এঁকেও তোমরা এখানে দিতে পারো। যেমন একটা পত্রিকার নমুনা আমি তোমাদের জন্য দেখাচ্ছি। দেখো, শেষ বেলার গান, এটা লিখেছেন নওশিন শরীফ। উনি এভাবে লিখেছেন, ওনার ছবিও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তোমরা চাইলে তোমাদের পত্রিকার মধ্যে তোমাদের ছবিও কিন্তু ব্যবহার করতে পারো। এরপর দেখো, পরের যিনি লিখেছেন দুটো দুরকম, এনার নামও এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। তারপরে দেখো, এখানে সুখ ও অনুভূতির বহিঃপ্রকাশ, ওনার নামও কিন্তু যে এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যিনি লিখেছেন। বুঝতে পারছো নিশ্চয়। এরপরে নিচে আমরা আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি তথ্যকণিকা। অরুণ মিত্র কবি ও অনুবাদক, হ্যাঁ, ওনার পদবি সহ এখানে উল্লেখ করা হয়েছে। এভাবে তোমরা তোমাদের পত্রিকাটির ছবি তুলে এখানে দিতে পারো। এরপরে চলো আরো সামনের দিকে আগাই। এখানে কি বলছে দেখো, এখানে বলা হচ্ছে যে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সকল নির্দেশনা মেনে বিদ্যালয় পত্রিকাটি তৈরি করার জন্য। তৈরি হয়ে যাওয়ার পর পত্রিকাটি আমরা সবাই মিলে আমাদের প্রধান শিক্ষক অথবা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অথবা বিদ্যালয়ের পাশের বইয়ের দোকানের মালিককে আমাদের তৈরি বিদ্যালয় পত্রিকাটি উপহার হিসেবে দিতে পারি। এই শিখন অভিজ্ঞতায় আমরা দলে ভাগ হয়ে প্রতিবেদন লেখার জন্য একটি বিষয় বা থিম নির্বাচন এবং দলের প্রত্যেক সদস্য বিভিন্ন তথ্য সংগ্রহ করে ছবি দিয়ে নিজের মতামত দিয়ে নির্ধারিত থিমের উপর একটি করে প্রতিবেদনটি লিখেছি, যেটা তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি বললাম। এরপর সবাই সবার প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে অনুধাবন করতে পেরেছি যে আরেকজনের জন্য তথ্য ব্যবহার করলে তার নাম উল্লেখ করতে হয়। এরপর আমরা খেলার মাধ্যমে বিভিন্ন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের ধারণা পেয়েছি এবং সব ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের জন্য যে স্বত্বাধিকারীর নাম ব্যবহার করতে হয় তা অনুধাবন করেছি এবং নাম ব্যবহার না করলে স্বত্বাধিকারী কি ক্ষতি হতে পারে তাও বুঝতে পেরেছি। এবার নিজেদের লেখা প্রতিবেদনগুলো ঠিক করে যে ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ আমরা ব্যবহার করেছি সেই সব ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের স্বত্বাধিকারীর নাম দিয়েই প্রতিবেদনটি লিখেছি এবং থিম আকারে একটি বিদ্যালয় পত্রিকা বানিয়েছি। আমরা অনুধাবন করলাম যে বুদ্ধিভিত্তিক সম্পদে স্বত্বাধিকারীর অধিকার ভবিষ্যৎ জীবনে সব সময় নিশ্চিত করা আমাদের একটি দায়িত্ব। অর্থাৎ আমাদের কি দায়িত্ব? যে যে বুদ্ধিভিত্তিক সম্পদে স্বত্বাধিকারীর অধিকার ভবিষ্যৎ জীবনে সব সময় নিশ্চিত করা আমাদের একটি দায়িত্ব। আশা করছি তোমরা এই শিখন অভিজ্ঞতাটি থেকে অনেক কিছুই অর্জন করতে পেরেছো। তাই এই শিখন অভিজ্ঞতাটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে এবং আজকের ক্লাসটিও তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে শিখন অভিজ্ঞতা 4 তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন এই শিখন অভিজ্ঞতাটি শুরু করব। ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা 4
তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধনের প্রথম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে ডিজিটাল প্রযুক্তির অন্যান্য ক্লাসগুলো দেখারও বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং ডিজিটাল প্রযুক্তি ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, এমনকি পরিচিত জনদের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা 4, তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধনের প্রথম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।